মমতাকে যারা সৎ বলেন, আমার বলতে খারাপ লাগছে, তারা প্রকৃতপক্ষে মূলত অসৎ। যারা বলেন উনি সৎ, উনি হাত পেতে, কোনো বড় গুন্ডা হাত পেতে টাকা নেয় না, তা চালারা নেয়। গণেশীর হত্যাকাণ্ডের যিনি আসল নায়ক, তিনি তৃণমূলের নেতা ছত্রধর মাহাতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি নাম্বার দেবেন? একজন অধঃপতিত মানুষের কথা বলে আলোচনা করাটা দরকার নেই। বাংলা কি ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে কিনা প্রশ্ন উঠে যাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস, মমতা সরকার কোন স্ট্র্যাটেজিতে টিকে আছে? মানুষ যদি ভোট দিতে পারে নির্ভয়ে, প্রতিফলন হবে। আমার ভেতরে ঘৃণা জেগেছিল। কিষেনজির খুন নিয়ে তো কোনো তদন্ত হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি আর সব থেকে বড় দুর্বলতা, আমরা টাকা দিয়ে কিনে নেব, ঠিক এই শব্দ। আপনাকে চাকরি খেকেও আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু মুখোশের আড়ালে রক্তপাত নয়। বিচারকের আসনে কেন আপনাকে দেখা গেল না কোনোদিন? সুতরাং এটাও একটা দুর্নীতি, চিন্তার দুর্নীতি। বামেদের এই যে পতন হলো, এটার জন্য কোন কারণটা ঠিক দায়ী ছিল বলে আপনার মনে হয়? এই অন্ধকার থেকে বিস্ফোরণের আলো হতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, পডকাস্ট উইথ সাথীতে আপনাদের সকলকে স্বাগত। সামনে 2026-এর নির্বাচন আসন্ন। এই নির্বাচনের প্রাক্কালে প্রত্যেকের একটাই প্রশ্ন, যে বাংলার রাজনীতি কি পরিবর্তনের মুখে? যে সমস্ত বিরোধী দলগুলো এই মুহূর্তে বাংলায় রয়েছে, তাদের বা অবস্থানটা ঠিক কোথায়? তার পাশাপাশি সরকারের বিরুদ্ধে যে সমস্ত আইনি এবং রাজনৈতিক অভিযোগগুলো উঠে আসছে, সেই সমস্ত যে অভিযোগগুলো, সেগুলোর আইনি বা বাস্তবতা ঠিক কতখানি? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে মুখোমুখি হয়েছি দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং প্রবীণ বাম নেতা, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নমস্কার দাদা। পডকাস্ট উইথ সাথীতে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের দিনে যেটা আমাদের মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে আরও একটা নির্বাচন চলে এলো আস্তে আস্তে। তো বর্তমানে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার যে বর্তমান রাজনীতির, সেই রাজনীতির যে অবস্থান, সেটা নিয়ে আপনি এক কথায় কি বলবেন? এক কথা বলি, বাংলায় একটা দক্ষিণ পন্থার উত্থান হয়েছে বিগত 10-12 বছর ধরে, এবং সেই দক্ষিণপন্থী রাজনীতি ক্রমশ জল ঘোলা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আপনি প্রসঙ্গত এটা বললেন যে বাংলায় বিরোধী রাজনীতি। বাংলায় বিরোধী রাজনীতি হচ্ছে একমাত্র বামপন্থী রাজনীতি, বাদবাকিটা হচ্ছে দক্ষিণপন্থী। সবাই তারা একদিকে, কেউ মুখোশ পরে, কেউ মুখোশের আড়ালে। এই হচ্ছে পরিস্থিতি, যার ফলে দেখবেন যে পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ, যেটা অকল্পনীয় ছিল। যে বাংলা, আমরা বলতে পারি বিংশ শতাব্দী ধরে, ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দী জুড়ে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মূল ভিত্তি ছিল যুক্তিবাদী বিজ্ঞানভিত্তিক চিন্তা এবং ধর্ম ব্যক্তিগত আচরণ। ধর্মের কোনো সামাজিক আচরণ বা সামাজিক রাজনৈতিক পরিচয় ছিল না। সেটা আমরা পিছিয়ে গিয়েছি। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি আমাদের প্রকৃতপক্ষে সপ্তদশ শতকে নিয়ে গিয়েছে। আজকে দুর্ভাগ্যজনকভাবে মানুষ তাই বিভ্রান্ত হচ্ছেন। সেই বিভ্রান্তির আড়াল থেকে বেরোতে হবে। মূল লড়াই সেইটাই আজকে পশ্চিমবঙ্গে মুখ্যত। একদম। আজকের দিনে বিরোধী রাজনীতি করা বা যারা বিরোধী রাজনীতি করেন, সেটা করাটা কি আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলায়? অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে একটা বড় অসুবিধার কারণ হচ্ছে ব্যাপক প্রচার মাধ্যম। একথা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে ভারতবর্ষের যে মূল প্রচার মাধ্যম, যাকে আমরা বলি মেইন স্ট্রিম মিডিয়া, তা পরিচালনা করছে 2-3টে পুঁজিপতি গোষ্ঠী, যাদের আমরা বলি ধান্দার পুঁজিতন্ত্রে যারা আছেন। এটা আজকে সত্য, এটা দিবালোকের মতো সত্য। এবং তারা চান যুক্তি বিরোধী অন্ধকার কুসংস্কারচ্ছন্ন মানসিকতাকে লালন পালন করতে, কারণ সেটা করলে তাদের মুনাফার সুবিধা হয়। সেটা করতে পারলে রাজনৈতিক নেতারা বলতে পারেন যে শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সগৌরবে বলেন যে ধর্মঘট করার কোনো অধিকার নেই। ওই মালিকদের কথা প্রতিধ্বনি করেন। এখন তাদের কথাই বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচারিত হয়, মানুষ বিভ্রান্ত হন। আপনাদের মতো স্বাধীন চিন্তার এই ছোটোখাটো সোশ্যাল মিডিয়া যার ইউনিটগুলো আছেন,
তারা চেষ্টা করছেন বিকল্প কথা ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদেরও পরিসরটা তো কম। এবং এমনকি আপনাদের মতো ছোটোখাটো পোর্টাল যারা স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে পথে নেমেছিলেন, তাদের অনেককেই প্রিন্সিপাল মিডিয়াকে যারা লালন পালন করেন তারা কিনে নিয়েছেন। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, সুতরাং এই ব্যাপক প্রচারের যুগে, যেখানে এখন প্রচারটা রান্নাঘরে পৌঁছে গিয়েছে, বামপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বেশ কঠিন এবং জটিল কাজ। একদমই। বাংলার মানুষদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা কোনটা? সবচেয়ে বড় সমস্যা ধর্মীয় বিভাজন এবং দুর্নীতি। এই ধর্মীয় বিভাজন এবং দুর্নীতি যে দুটো দলকে সামনে রাখা হচ্ছে, সেই দুটো দলই কিন্তু একই দোষে দুষ্ট। যদি আপনি ভারতের চেহারা দেখেন, বিজেপি শাসন করছেন বা বিজেপি অন্যান্য যে রাজ্যগুলো শাসন করছেন, সেখানেও প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং ধর্মীয় বিভাজন। পশ্চিমবঙ্গে মমতা সরকার একই কাজ করছেন, কিন্তু এই বিরোধী পরিষদটাকে ওরা গুলিয়ে দেওয়ার জন্য এবং মুখোশের আড়ালে তারই একটা কি বলবো, বর্ধিত অংশ হিসেবে মমতা এখানে কাজ করছেন। ভাবা যায় পশ্চিমবঙ্গে জনগণের করের টাকায় শিক্ষা ব্যবস্থাকে লালন পালন না করে মন্দির তৈরি হচ্ছে। এটা তো এখন সরাসরিভাবে আরএসএসের যে চিন্তা আরএসএস বিজেপির মধ্য দিয়ে প্রতিফলিত করতে চায়, তারই বাস্তব রূপায়ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সামনাসামনি আপনি কোনোদিন আসেন ভবিষ্যৎ নিয়ে, তাকে আপনি কোন কঠিন প্রশ্নটা করবেন? আমার একটাই প্রশ্ন, দয়া করে, আপনি রান্না করতে ভালোবাসেন, নিজেই বলেছেন, রান্না করুন, আর অন্য কিছু করার দরকার নেই। রাজনীতিতে আজকের দিনে আদর্শ না ক্ষমতা ধরে রাখার লড়াই, কোন জায়গাটা উপরে টিকে আছে? দেখুন, ক্ষমতা ধরে রাখার লড়াইটা আপাতভাবে খানিকটা প্রাধান্য পেয়েছে, কারণ সেখানেও প্রচুর টাকার খেলা আছে। খুব সাম্প্রতিককালে অত্যন্ত স্পষ্ট প্রতীয়মান হয়েছে, দেখবেন, ইলেকট্রাল বন্ড। এটা দুর্নীতির টাকা। কারা টাকা দিচ্ছে, কাকে টাকা দিচ্ছে, কোনো তথ্য নেই, পরিচয় নেই। এই যে অস্বচ্ছতা, যা দুর্নীতিকে লালন পালন করে। এবং ইলেকট্রাল বন্ডের টাকা ভারতবর্ষের সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি, যেহেতু বিজেপি দেশে সর্বত্রই বা অধিকাংশ জায়গায় ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গের মতো একটা আঞ্চলিক দল মমতা যে পরিমাণ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছেন, এ থেকে তো স্পষ্ট যে এই দুর্নীতিটাকে লালন পালন করেন বলেই যারা দুর্নীতির আড়ালে টাকা দিতে চান, তারা তাদের টাকা দিয়েছেন। এটা থেকে তো কোনো রকম দ্বিধার জায়গা নেই, এটা অতি স্পষ্ট। এবং যার ফলেই দেখবেন সবচেয়ে বড় আঘাত যখন আসে, সেটা হচ্ছে শিক্ষায়। পশ্চিমবঙ্গের যে একটা শিক্ষা পরিকাঠামো তৈরি হয়েছিল, রংচং ছিল না, নীল সাদা রং ছিল না, হয়তো গাছতলায় পড়ানো হতো, কিন্তু শিক্ষক ছিলেন যারা শিক্ষার সুযোগটা পৌঁছে দিয়েছিলেন। আজকে সেসব বন্ধ হয়ে গিয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের এখন মুনাফার সবচেয়ে বড় জায়গা। এই দুটো ক্ষেত্রকে মমতা পরিকল্পনা করে ব্যক্তি পুঁজির হাতে তুলে দিয়েছেন। কিন্তু এই শিক্ষা নিয়ে যেটা আপনি বললেন, সেটা দিনেও আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেই আক্রমণ করে। তারা বলেন যে আপনারাই নাকি স্কুল থেকে বা পাঠ্যপুস্তক থেকে ইংরাজি শিক্ষাটাকে সম্পূর্ণ বর্জন করে বহু ছেলে মেয়েদের পিছনের সারিতে নিয়ে এসেছেন। এটা যারা বলেন, বিনয়ের সঙ্গে বলি, তারা অসত্য কথা বলেন, তথ্যহীন কথা বলেন। প্রাইমারি লেভেলে ইংরেজি শেখানো বা বিদেশি ভাষা শেখানো কোনো শিক্ষাবিদ এই পরামর্শ দেন না। বামফ্রন্ট সরকার বিভিন্ন শিক্ষা কমিশনের যে পরামর্শ, সেটাকেই কার্যকর করেছেন। এখন যে নতুন শিক্ষানীতি চালু হয়েছে দেশে, বিজেপি যে চালু করেছে, সেখানেও দেখবেন যে প্রাথমিক স্তরে হচ্ছে মাতৃভাষায় শিক্ষা। এটা গেল তো তাত্ত্বিক দিক। আমি একটি সেমিনারে, তখন খুব গরম বাজার আর কি, আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে একটি সরকারি স্কুলে যেখানে ক্লাস 6 থেকে ইংরেজি পড়ানো হয়েছে, আর যারা অন্য স্কুলে একেবারে জন্ম থেকেই ইংরেজি শিখছেন, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক, জ্ঞান চর্চার প্রতিযোগিতা। দেখি কে জেতে। দেখবেন যারা ক্লাস 6 থেকে ইংরেজি শিখেছেন, তারা কিন্তু দূরপাল্লার দৌড়ে গিয়ে অনেক ভালো শিখেছেন। কেন, আপনার যদি নিজের ভাষার প্রতি প্রত্যয় না জন্মায়, আপনি শিখতে পারবেন না অন্য ভাষা। তোতা পাখির মতো হয়তো কিছু কথা বলতে পারবেন,
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারবেন, তার থেকে ওপরে যেতে পারবেন না। সুতরাং এটা সমস্ত শিক্ষাবিদরাই বলছেন। আমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ নাই বা করলাম, যে প্রাথমিক স্তরে একমাত্র মাতৃভাষাতেই শিক্ষা দেওয়া উচিত, তাতে তার জমিটা শক্ত হয়। ও কথা যারা বলেন তাদের বলবেন, একটা দৃষ্টান্ত তারা নিয়ে আসুন। আমি নাম করতে চাই না বিভিন্ন রাজনৈতিক নেতাদের, যারা একদম জন্মের থেকেই মায়ের পেট থেকেই ইংরেজি নাকি পড়েছেন, তাদের ইংরেজি শিক্ষার দৌড় কতটা আছে। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক 2026 নির্বাচনের প্রাক্কালে বাংলার মানুষকে আপনি কি রাজনৈতিক সতর্ক বার্তা দেবেন? আমার একটাই বক্তব্য, খুব স্পষ্ট বক্তব্য, বাংলার মানুষকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুলের দেখানো পথে চলতে হবে। সেই পথ বেছে নিয়ে আপনাকে অন্য কিছু ভাবতে হবে না। তারা কি বলেছেন? যখন সংস্কৃত ভাষার যথেষ্ট গুরুত্ব ছিল, প্রাবল্য ছিল, বিদ্যাসাগর তখন বাংলা ভাষা চালু করেছেন। ইংরেজিও শিখেছেন তিনি গ্রাম থেকে এসে। ইংরেজ শাসন, ইংরেজি ভাষার প্রশাসনের দাপট, সংস্কৃত ভাষার দাপট, তারপরেও তিনি বাংলা ভাষাকে চালু করেছেন, প্রাণ দিয়েছেন। রামমোহনও তাই করেছেন। এবং রবীন্দ্রনাথ বাংলা ভাষায় নোবেল পেয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি দিয়ে শুরু করেছিলেন, গভীর জ্ঞান, কিন্তু তার বিকাশটা হয়েছে বাংলা ভাষার মধ্য দিয়ে, এর সাথে মাতৃভাষা। আর বিদ্যাসাগর তো দৃষ্টান্ত হয়ে আছেন, যিনি একেবারে মাটির ওপর দাঁড়িয়ে বস্তুবাদী চিন্তায়, যুক্তি চিন্তার মধ্য দিয়ে জীবনযাপন করেছিলেন। তিনি যখন রামকৃষ্ণদেব একদিকে ভাসিয়ে দিচ্ছেন, তখন বিদ্যাসাগর কিন্তু একেবারে দৃঢ় হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলেন। ধর্ম নয়, ধর্ম ব্যক্তিগত আচরণ, সমাজ কখনো ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে না। আমি সেই পথে বাঙালি মানুষকে অনুরোধ করব যেতে। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছি, যখন বিদ্যাসাগর একটু বিধবা বিবাহ চালু করলেন, তখন ওই হিন্দুত্ববাদীরা, যারা সনাতনী বলে আজকে ল্যাজ তুলে লাফায়, তারা ফতোয়া দিয়েছিলেন যে বিদ্যাসাগরের কাছে কেউ যাবেন না, তার সঙ্গে জল খাবেন না, তার বাড়িতে পদার্পণ করবেন না। আজকে দাঁড়িয়ে কোনটা গ্রহণযোগ্য হচ্ছে আপনাদের কাছে? তাই না? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনকে মেনে চলুন, নজরুলকে মেনে চলুন, দেখবেন মানবতার পথে আপনারা এগোবেন। একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসছি আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি একসময় আইনজীবী হিসাবেও প্র্যাকটিস করেছেন তিনি বলেন, এবং কয়েকদিন আগে তিনি সুপ্রিম কোর্টেও কালো কাপড় গায়ে দিয়েও সওয়াল করতে উপস্থিত হয়েছিলেন। তো আপনি একজন দেশের অন্যতম বরিষ্ঠ প্রখ্যাত আইনজীবী, যদি এরকম কোনো দিন হয় যে আপনারা দুজনে একসাথে বিচারকের সামনে সওয়াল করছেন, তাহলে আপনার কি অভিব্যক্তি হবে? কিছু মনে করবেন না, এই কাল্পনিক প্রশ্নের জবাব দিই না আমি। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিরোধী নেত্রী ছিলেন, বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, আজকে দিনে তিনি মুখ্যমন্ত্রী। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন আর আজকে মুখ্যমন্ত্রী হিসাবে এখন, দুটোর মধ্যে আপনি কোনটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি নাম্বার দেবেন? গুণগত পার্থক্য নেই, কোনো গুণগত পার্থক্য নেই। বিরোধী নেত্রী থেকে ধ্বংসাত্মক কাজ করেছেন, মুখ্যমন্ত্রী হয়ে ধ্বংসাত্মক কাজ করছেন। যদি বিশ্লেষণ করবেন, গুণগত দিক থেকে কোনো পার্থক্য নেই। হয়তো আকৃতিগত দিক থেকে পার্থক্য আছে, গুণগত পার্থক্য নেই। উনি পশ্চিমবঙ্গের ধ্বংসের পথটাই তৈরি করেছেন, বিরোধী নেত্রী হিসেবেও, মুখ্যমন্ত্রী হিসেবেও। কিন্তু আপনি কথা কেন বলছেন? যখন বাম জমানায় একাধিক ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, বিভিন্ন অভিযোগ উঠেছে, এবং তখন তিনি কখনো সিঙ্গুর, কখনো নন্দীগ্রাম, কখনো রিজওয়ানুর মামলা, এই সমস্ত ক্ষেত্রে তিনি একটা আন্দোলনের মুখ হয়েছিলেন ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গকে। একটা উদাহরণ আপনি যেগুলো বললেন, সিঙ্গুর বা নন্দীগ্রাম, এই আন্দোলনের ফলে উপকৃত কে হয়েছে? গুজরাট। উপকৃত হয়েছে বিজেপির মোদি,
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে তাই বিজেপির নেতারা ছিলেন অন্যতম শক্তি। যে মাওবাদীরা উগ্র বামপন্থা, যা বামপন্থীর পক্ষে ক্ষতিকারক, যারা মুখে গামছা বেঁধে বলেছিলেন আমরা ওকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, তারা দিনের পর দিন গোটা জঙ্গলমহল জুড়ে সিপিআইএম কর্মীদের খুন করেছেন। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? নিশ্চয়ই। যেদিন হলো সেদিনকে সঙ্গে সঙ্গে তথাকথিত বুদ্ধিজীবীরা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ফেললেন। এখন সেই জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের যিনি আসল নায়ক, তিনি তৃণমূলের নেতা ছত্রধর মাহাতো। কিন্তু ঘটনা এগুলো, এটা করে বিজেপির উপকার হয়েছে। আমার সিঙ্গুরের নির্মিত কারখানা চলে গেছে গুজরাটে, আমার নয়াচারে কেমিক্যাল হাব হলো না, গুজরাটে কিন্তু একটা কেমিক্যাল হাব হয়ে গিয়েছিল। সেই ধ্বংসের পথে উনি পা বাড়িয়েছেন, এবং আবারও বলি পুঁজি পোষিত প্রচার মাধ্যম সেই ধ্বংসের পথকে ত্বরান্বিত করতে ওকে তোল্লা দিয়েছে। আজকেও সে একই কাজ হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন রয়েছে যে 34 বছরের যে বাম জমানা, সেখানে আমরা যদি দেখি যে বেশ একটা দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন, তারপর এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসু যখন ছিলেন তখন মুখ্যমন্ত্রীর যে আন্দোলনের প্রকৃতি, বুদ্ধদেব ভট্টাচার্য আসার পর সেই আন্দোলনের যে প্রকৃতি, সেটার মধ্যে আরও বেশি গেরিলা প্রকৃতি চলে এলো। তাহলে আপনার কি মনে হয় যে নেতৃত্বের পার্থক্য এটাই কি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল? একদমই নয়। যখন জ্যোতি বসু ছিলেন তখন উনি কংগ্রেসের যুবনেত্রী হচ্ছেন। তখন কংগ্রেস দলের যারা মাথা ছিলেন তারা নেতৃত্ব করছেন। ওকে যুবনেত্রী থেকে নতুন দল তৈরি করার জন্য আরএসএস মদদ দিয়ে নতুন দল তৈরি করালেন। রাইটার্স বিল্ডিংয়ে যে অভিযান করে শহীদ দিবস পালন করে নাচানাচি করে, নাচা গানা গায়, তার ইতিহাসটা কি? এই সমস্ত তথ্য যখন সামনে আসবে তখন মানুষ জানতে পারবেন। ওইসব নিয়ে তিনি একটা কমিশন বসিয়েছিলেন মাননীয় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সেই কমিশনে বুদ্ধদেব ভট্টাচার্য সাক্ষী দিয়েছেন, আমি তাকে নিয়ে গিয়েছিলাম। সেই কমিশনের রিপোর্ট কি বলছে? মনীশ গুপ্ত, যিনি ওর দলে পরে গিয়েছেন এবং মন্ত্রীও হয়েছিলেন, সে মনীশ গুপ্ত তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি আদালতে কী হলফনামা দিয়েছেন। ইতিহাস বড় নির্মম, কাউকে ক্ষমা করে না। পশ্চিমবঙ্গের বুকে সংগঠিত বাম আন্দোলনকে ধ্বংস করবার জন্য তার রাজনৈতিক বিকাশ এবং জন্মের পেছনে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি কাজ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার কথা আপনি বললেন, এবং আমরা জঙ্গলমহলে তখন সেই সময় একটা নির্দিষ্ট সময়ে দেখা যেত যে ট্রেন চলাচল করছে, রাত্রের দিকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতো। সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল, মানুষের একটা আতঙ্ক ওই জোনটা দিয়ে পাস করার জন্য। সেটাই তো করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরে আজকে জঙ্গলমহল শান্ত, তাহলে মানুষের আর কোনো অভিযোগ নেই সেখানকার? কে বলেছে আপনাকে মানুষের সঙ্গে করে কথা বলুন না? পাহাড় তো হাসছিল, পাহাড় কাঁদছে কেন? জঙ্গলমহল শান্ত কোথায় পেলেন? মানে আপাতভাবে শান্ত মনে হচ্ছে, যে পরিমাণ খুন হয়েছে ওখানকার মানুষ, নিকেশ করে দেওয়া হয়েছে, বিভিন্ন এখানকার লোকজনকে মাথা তুলতে দেওয়া হয়নি, ভয়ে কথা বলতে দেওয়া হয়নি। আজকে আবার জঙ্গলমহলের মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। মানুষ ভীত সন্ত্রস্ত হন সাময়িক, সর্বকালীন হয় না। কিষাণজির মৃত্যু এনকাউন্টার না ষড়যন্ত্র? পরিষ্কার খুন করা হয়েছে, এনকাউন্টার কি করে হবে? সরাসরি খুন। এবং কিষেনজিকে যারা ধরিয়ে দিয়ে খুন করেছিলেন তারা তৃণমূলের নেত্রী। সুতরাং এটা পরিকল্পনা করেই কিষেনজিকে লালন পালন করা হয়েছে, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। কিষেনজির খুন নিয়ে তো কোনো তদন্ত হতো না। এত তদন্ত কমিশন হয়েছে, এদিকে তদন্ত কমিশন হলো না তো। নন্দীগ্রামের পর সিবিআই দাবি করেছিলেন তিনি, বামফ্রন্ট কিন্তু সিবিআই তদন্তের বিরোধিতা করেননি। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টে কি বলছে? সত্যটা আসুক সামনে।
সত্যের আলোয় ওদের চোখ ধাঁধিয়ে যাবে, তাই ওরা সবসময় প্রতিনিয়ত অসত্য ভাষণ, অসত্য কার্যকলাপের মধ্যেই রাজনীতি পরিচালনা করেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এতগুলো দুর্নীতি, এতগুলো অপশাসন, তারপরেও আজকে তৃণমূল কংগ্রেস, মমতা সরকার কোন স্ট্র্যাটেজিতে টিকে আছে? কোন স্ট্র্যাটেজিতে টিকে আছে? খুব সহজ তো, বাজার থেকে টাকা ধার করছে, ধার করে আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি আজকে এই যে সমস্ত প্রকল্প করে অসহায় মানুষকে খানিকটা সুবিধে পাইয়ে দিয়ে মানুষকে চুপ করিয়ে রাখছে বিজেপি সরকার। মূলত সরকারের কাজ কি? বাম আমলে তো শিক্ষাকে বিনা পয়সায় করে দেওয়া হয়েছিল। পঞ্চায়েতি ব্যবস্থায় প্রচুর অর্থের বন্টন করা হয়েছিল। গরিব মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করতেন। সরকারি খরচায় তো পুজো করা হয়নি, বিজ্ঞাপন করা হয়নি। আপনারা দেখবেন, আমি দেখছিলাম গত 2 বছরে মোদি বোধহয় বিজ্ঞাপনে কত 1100 কোটি না কত 100 কত কোটি টাকা কিনেছেন। মমতাতে তাকে বোধহয় হার মানিয়ে দেবে যে পরিমাণ টাকা বিজ্ঞাপনে খরচ করেন। কেন আসছে না শ্বেতপত্র? আসবে, ক্ষমতার পরিবর্তন সব বেরোবে। আপনার কি মনে হয় যে এই যে বর্তমান পরিস্থিতি, যে দুর্নীতির পরিস্থিতি তৈরি হয়েছে, যে সমস্ত অপশাসনের অবস্থা তৈরি হয়েছে, 2026-এ ভোট বাক্সে কোনো কি পরিবর্তন হবে? মানুষ যদি ভোট দিতে পারে নির্ভয়ে, প্রতিফলন হবে। মানুষ তো নির্ভয়ে ভোট দিতে পারে না। আমি তো নিজে তার সাক্ষী। আমি যখন আপনার নির্বাচনের সময় ভাঙড়ে গিয়েছি, একটি ছেলেকে ধরলাম, সে দাঁড়িয়ে ভোট করাচ্ছে। ওখানকার ওদের দাপটের ভয় কেউ যেতে পারতো না, আমি যেতাম। আমাকে দেখে ওরা ভয় পেয়ে যেত, জানি না কেন ভয় পেত আমাকে। আমি তো বন্দুক নিয়ে ঘুরতাম না, আমি একাই ঘুরতাম, গাড়ি নিয়েই ঘুরতাম। সে বলছে, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লজ্জা করলো না? বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই কাজগুলো করছো। আমি তাকে পুলিশে দিলাম, তো ওদের নেতার পেছন থেকে বলছে, আরে উনি কতক্ষণ থাকবেন, চুপচাপ থাক না, উনি চলে যাবেন তারপর। এইভাবে ভোট হয়। আমি একজন প্রিসাইডিং অফিসারের ওদের নোট থাকে, সেই নোটে যেভাবে ভোট হচ্ছে লিখে নোট দিচ্ছিলাম, সেটা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি। ইয়াং ছেলে, স্যার আমার চাকরি চলে যাবে, আমি কী করবো বলুন? আপনি যদি এটা লিখে দেন আমার চাকরি চলে যাবে। তার প্রতি করুণাবশত আমি সেই রিপোর্ট খারিজ করলাম। সত্যি তো, সে কী করবে? তাকে তো খুন করে দেবে। সে বলছে, স্যার আমি খুন হয়ে যাবো, আপনি চলে গেলে আমাকে খুন করে দেবে। এই তো পরিবেশ। একদল মানুষ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে কেউ কোনোদিন টাকা নিতে দেখেননি। এই সমস্ত যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার দলের বিভিন্ন যারা সদস্য, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এখনও মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ এবং পরিষ্কার। আমি কড়া কথা বলতে চাই না, আমার কড়া কথা আসে না। যারা এটা বলেন তারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই বলেন। এই সততার প্রতীক, এই যে বিজ্ঞাপনের টাকা কে দিয়েছিল? চিটফান্ডের টাকা। দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির চাকরিকে বাঁচাবার জন্য ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত কে করেছে? যারা বলেন উনি সৎ, উনি হাত পেতে, কোনো বড় গুন্ডা হাত পেতে টাকা নেয় না, তা চেলারা নেয়। যারা দল বেঁধে ডাকাতি করে, ডাকাতের সর্দার নিজে হাতে কিছু নেয় না, তার সাকরেদরা নেয়। মমতাকে যারা সৎ বলেন, আমার বলতে খারাপ লাগছে, তারা প্রকৃতপক্ষে মূলত অসৎ। তাদের অসততাকে আড়াল করবার জন্য ওকে সৎ বলেন। কেন ওকে যদি অসৎ বলেন, তবে তিনি তো ওদের সবার অসততা জানেন, সেটা খুঁজে বার করবেন। দেখুন কথা কথা আমার কাছে আছে, কিন্তু যাদের আছে তারা ভয় পায়, যাদের নেই তারা বলে রসগোল্লা খাবো। এই তো চিত্র।
আজকের দিনে বাংলার রাজনীতি পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক এবং সেই ব্যক্তিকেন্দ্রিকতার মধ্যে রয়েছেন দুজন, যে দুজনের নাম আমি আলাদা করে আপনাকে বলতে চাই না। এটা নিয়ে আপনি কি একমত? রাজনীতি কেন ব্যক্তিকেন্দ্রিক হবে? রাজনীতি হবে আদর্শ ভিত্তিক। এটা করে ব্যক্তিকেন্দ্রিক করে দেয়। ওরা মনে করেন যে যেই ব্যক্তি বিষয়গুলো নিয়ে অনেক বেশি শানিত আক্রমণ করছেন তাকে আক্রমণ করলেই বোধহয় হয়ে যাবে। কিন্তু তা নয়, এটা আদর্শের ব্যাপার, লড়াইয়ের ব্যাপার। প্রত্যেক মানুষের তার জীবনের উপলব্ধির মধ্য দিয়ে সে বুঝবে। সুতরাং যদি কেউ এটাকে ব্যক্তিকেন্দ্রিক করে দেয় তা আমার তো কিছু করার নেই, কিন্তু আমি এটাকে ব্যক্তিকেন্দ্রিক মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি আর সব থেকে বড় দুর্বলতা আপনি বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারি। সবচেয়ে বড় শক্তি অসত্য কথা বলা, এবং ওইটাই ওর সবচেয়ে বড় দুর্বলতা। আগামী দিনে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক শক্তি দিয়ে কোনো স্থান করতে পারবেন বলে আপনার মনে হয়? কখনোই পারবে না, কখনোই পারবে না। কিন্তু এইরকম একজন মূলগতভাবে, অবশ্য মোদিও অসৎ, আমি কি বলবো, সেদিক থেকে বর্তমান যে কাঠামো, সে তো অসৎ লোকেরাই তো প্রশ্রয় পাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে, আবারও বলি, প্রচুর পরিমাণ অর্থ এবং প্রচার মাধ্যম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি বলবো না। আমাকে ওদের একজন সর্বোচ্চ স্তরের নেতা বলেছিল, আপনি একা লড়ে কী করবেন, আমরা টাকা দিয়ে কিনে নেব, ঠিক এই শব্দ। এবং তিনি এদেশে থাকেন না অবশ্য। এই টাকা, এই আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে, মানুষের একটা সময় তো মানুষের চাহিদা থাকে, ক্ষুধা থাকে, বঞ্চনা থাকে, সব কিছু টাকা দিয়ে কিনে নেব, ওরাও তাই বলে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক এটা প্রকল্প। কে বললো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে, এইটাই প্রশ্ন। রাজ্য সরকার জনগণের করের টাকা দিচ্ছে, ওরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ব্যক্তিগত পয়সা নাকি? এইটা হচ্ছে একটা দুর্নীতি। দুর্নীতি মানে সবসময় কিন্তু টাকা নেওয়া নয়। দুর্নীতি হচ্ছে এই ধরনের অসৎ কাজটাই হচ্ছে দুর্নীতি। আপনি ভাবতে পারেন কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছে এরা। রবীন্দ্রনাথের জন্মদিন পালনে বলতে হচ্ছে ওনার অনুপ্রেরণা রবীন্দ্রনাথের জন্মদিন। আমি তো বিশ্বাস করবেন না, একটা নিজের ব্যক্তিগত কথা হয়েছে, রবীন্দ্র সদনে রবীন্দ্র জয়ন্তী সবাই শুনতে যায়, আমরা ছেলেবেলা থেকেই শুনতে যাই, প্রচুর এত ভালো অনুষ্ঠানে। আগে তো প্রাঙ্গণে হতো, এখন বাইরে হচ্ছে, উনি রাস্তা জুড়ে করছেন। আমি শুনলাম যে ঘোষিকা বলছেন যে ওনার অনুপ্রেরণায় আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমার ভেতরে ঘৃণা জেগেছিল। আমি প্রয়াত হয়েছেন শঙ্খ ঘোষ বসে, আমি একদিন বললাম যে স্যার আপনি জানেন রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য অনুপ্রেরণা দরকার হয়? বলে বলো কি? হ্যাঁ। সুতরাং এটাও একটা দুর্নীতি, চিন্তার দুর্নীতি। সুতরাং দুর্নীতি মানে শুধু কি নিজে হাতে টাকা নিলাম না, ওকে দিয়ে টাকা দিলাম, এটাও দুর্নীতি। একাধিক ক্ষেত্রে আমরা দেখছি যে আদালত নির্দেশ দিয়েছেন। সর্বোপরি যে মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি যে ডিএ মামলা, সেখানে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশটা পালন করার কথা ছিল। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির যে ডিএ, সেই ডিএ এখনো দেবার ব্যাপারে কোনো কিছুই জানাননি। তো আজকে যে এই যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন ক্ষেত্রে এই যে গাছাড়া মনোভাব, এই যে একটা অগ্রাহ্য মানসিকতা, এটা পারেন কি করে উনি? আসলে বিপদে তো অন্য লোক পড়বে। বিপদে অন্য লোককে ফেলে দিচ্ছে না। যখন চাকরি দুর্নীতি হলো, নেতাজি ইন্ডোরে মিটিং করে লোকজন ডেকে গলায় ব্যানার ঝুলিয়ে, অধ্যাপক দেখলাম গলায় ব্যানার ঝুলাচ্ছে, আমি যোগ্য। ডিআই অফিসের কর্তা বলছে আমি যোগ্য। বিষয়টা যোগ্য অযোগ্য ছিল না, তো বিষয় হচ্ছে দুর্নীতি কি দুর্নীতি নয়। কিচ্ছু মানবো না, কারো চাকরি যাবো না করে ছেলেগুলোকে বিপদে ফেলেছেন। সেই ছেলেগুলো এখন ঘুরে ফিরে আমার কাছে আসেন সকলে, যে আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদের বাঁচান।
বিপদে ফেলতে উনি বিপদে ফেলে, মানুষকে বিপদে ফেলে দিয়ে তারপর সেটা উনি জল ঘোলা করতে ভালোবাসেন। আজকে এটা হচ্ছে কন্টেম্পট হতে হবে প্রিন্সিপাল, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, করতে হবে না, উনি তো পালিয়ে যাবেন। সেই জন্যই দেখছেন না সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, যাতে উনি পালিয়ে যাবেন, এই বেচার অফিসারগুলো বিপদে পড়বে। এই যে আপনি বললেন ডিসেম্বর অবধি সময় চেয়েছে, এটার মধ্যে বুদ্ধিটা কোথায়? না, বুদ্ধি বলবেন না, ওই বুদ্ধি হচ্ছে ওইটাই। কুবুদ্ধিটা হচ্ছে যে নির্বাচনে তো আমি যদি হেরে গেলাম, আমার কিছু করার নেই। আর যদি জিতি তখন দেখা যাবে আবার বাজার থেকে টাকা ধার করবো, আদানিকে বলবো আমায় কিছু টাকা দাও, আম্বানিকে বলবো কিছু টাকা দাও, আমি দিয়ে দেবো। সেটা করবেন। আপনাকে আমাকে এই পর্যন্ত ঋণে ডুবিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ বাজার থেকে এত ধার করেছেন যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ আকণ্ঠ ঋণে ডুবে আছে। টাকা তো ফেরত দিতে হবে। সে লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর তথাকথিত যেসব ভাতা আছে, সেই টাকাটা ফেরত দেবেন কী করে? আর এইসব ভাতা যে হচ্ছে সামাজিক মূল্যায়ন হয়েছে, কন্যাশ্রী বলে উল্লম্ফন হয়েছে, বিজ্ঞাপন হয়েছে, নাচানাচি হয়েছে, আজকে আমাদের নাবালিকা বিয়ে বেড়ে গেছে। আপনারা তো খোঁজ রাখেন, নাবালিকা পাচার বেড়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, নাবালিকাদের মধ্যে স্কুল ছুট বেড়ে গেছে। বাম আমলে একটা প্রতিযোগিতা হতো, এমনকি দেখা গেছে কোনো বছর মেয়েরা অনেক বেশি পরীক্ষার্থী ছেলেদের তুলনায়। সেই বাংলায় এখন মেয়েরা স্কুলে আসছে না। একটা সামাজিক অডিট হলো কি? আপনি একটা কর্মসূচি নিলে সামাজিক অডিট হবে, তার মূল্যায়ন কোথায়? বিভিন্ন সাংবিধানিক উচ্চ পদাধিকারী, রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট বা প্রতিষ্ঠান যদি বলি, তাদের এই যে মানে না মানা, এই যে কিছুদিন আগে রাষ্ট্রপতি এসেছিলেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, সেটা তিনি করেননি। রাজ্যপালের বিরুদ্ধেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখেছি। এটাতে কি বলবেন আপনি? না, এটাকে দক্ষিণপন্থী রাজনীতিতে একটা কৌশল। এই সংবিধানটাকেই খেলো করে দাও, সংবিধানটাকে অমর্যাদা করতে করতে এমন জায়গায় নিয়ে যায় সাধারণ মানুষের সংবিধানের তো দরকার নেই, আইনের দরকার নেই, পাড়ার দাদারা সব ব্যবস্থা করবে, কোর্টে যাওয়ার দরকার নেই, আদালত কিছু করতে পারবে না। এখন তো বলে দেখবেন, আমার কাছে এসে বলে যে ঠিক আছে আদালতে যাচ্ছ, অর্ডার নিয়ে এসো, তোমাকে কে বাঁচায় দেখি। বুঝতে পারছেন? সে বাঁচায়কে আমরা যখন যাই বাঁচাবার জন্যে, তখন মিউ করে। এইটা হচ্ছে যে এই পরিকাঠামোটাকেই ভেঙে দেওয়া। এই যে আমরা বলি না যে শাসক গোষ্ঠী তার কার্যকলাপ দিয়ে এই প্রতিষ্ঠান বিরোধী হয়ে যায়, ধ্বংস করে, বামপন্থীরা ধ্বংস করে না। আপনি যে একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আদালতে মামলা করেছেন এবং আপনাকে মামলাবাজ আখ্যা দেওয়া হয়েছে, আপনাকে চাকরি খেকো আখ্যা দেওয়া হয়েছে, এটা আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়াটা কি? পাত্তাই দিই না, আমি পাগলের প্রলাপ বলি। ওইসব কথায় কান দিতে গেলে কোনো কাজ করা যায় না। কেন ধরুন খুব যার যদি বোধ বুদ্ধি থাকে, তা আমাকে মামলাবাজ বলবে কেন? আমি কি মামলা করি নাকি? সাধারণ বোধ বুদ্ধি থাকলে কী করে বলবে যে চাকরি খেকো? মামলাটা করেছে কারা? মামলাটা করছে যারা বঞ্চিত হয়েছে, তাদের হয়ে আমি সওয়াল করেছি। ওদের আপত্তি হচ্ছে এই সওয়ালটা উনি কেন করলেন যে সবটাই দুর্নীতি হয়েছে। এটাও তো বক্তব্য, যে উনি তো বলতে পারতেন না সব দুর্নীতি হয়নি, অল্প দুর্নীতি হয়েছে। এই হচ্ছে ওদের বক্তব্য। কিন্তু একটা অন্য ধরনের প্রশ্ন করি, যে এই যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করতো, তাদের ঘর সংসার ছিল, সেই সমস্ত ছেলে মেয়েগুলো চাকরি হারালো, তাদের প্রত্যেকের পরিবার ছিল। এই যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং আদালতের রায়, সেটা একটা অন্য দিক না। আপনার এই মামলার রায় আসার পরে আপনার ব্যক্তিগতভাবে কখনো কোনো কষ্ট হয়েছে, খারাপ লেগেছে? আমার খারাপ লেগেছে এইটা ভেবে যে শিক্ষিত সমাজ তারা দুর্নীতিটাকে আপোষের পথে যাওয়ার কথা ভাবছে, সেটা খারাপ লেগেছে। নিঃসন্দেহে দুর্নীতি করার ফলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন,
কিন্তু তাদের তো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত ছিল। আমার একটা অভিজ্ঞতা আপনাকে বলি। আমি এই যখন সবে রায়টায় বেরিয়েছে, আমি আসানসোলে একটা মিটিং করতে গেছি। তা সেখানকার আমার পার্টির লোকেরা বললেন যে আপনাকে কিন্তু এই সমস্ত যাদের চাকরি গেছে তাদের লোকেরা কিন্তু আপনাকে ঘেরাও করবে বলছে। আমি করবে, অসুবিধা কী আছে? আমি যখন আসানসোলে সেই মঞ্চ থেকে মিটিং করে নামছি, কয়েকজন এসছেন, তার মধ্যে একজন প্রবীণ লোক এসে বললেন, শুনুন, আমার বৌমার চাকরিটা গেছে, কিন্তু আমি আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আমি সবাই বললাম, দেখেছেন তো সমাজে এইরকম মানুষ আছেন। তিনি বলছেন, এত বড় দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে আমার বৌমার চাকরি গেছে, তুমি আদৌ কুণ্ঠিত নই। আমাদের সমাজটা এখনো বেঁচে আছে ওইসব মানুষের জন্য। একটা প্রশ্ন, একসময় যখন আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল, সেই সময় একদল বুদ্ধিজীবী তারা সোচ্চার হয়েছিলেন, কিন্তু আজকের দিনে সেই বুদ্ধিজীবীদের যে কণ্ঠ, সেটা হারানো শুরু হয়ে গেল কেন? বুদ্ধিজীবী বলবেন না, বলুন কিছু স্বস্বক্ষেত্রে পরিচিত ব্যক্তিত্ব। আমি বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করতে রাজি নই, কেন বুদ্ধিজীবী ব্যবহার করলে তো আমাকে তাহলে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন এদের অপমান করতে হয়। তারা হচ্ছেন বুদ্ধিজীবী যারা তাদের মেধা এবং বুদ্ধি জোরে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তারাই হচ্ছেন বুদ্ধিজীবী। যারা বিরোধিতা করেছেন তারা স্বস্বক্ষেত্রে পরিচিত ব্যক্তিত্ব করেছেন, তাদের বিবেচনায় এটা মনে হয়েছে। আজকে তাদের মনে হচ্ছে না, সমাজটা এরকম দুর্নীতিগ্রস্ত থাকলে তা আমারও সুবিধে, আমি ভাবি হয়তো মঞ্চে যেতে পারবো, হয়তো আমি সেখানে ডাক পাবো, ইত্যাদি হতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপারে। আপোষহীন মানুষ হিসাবে আপনি পরিচিত, কিন্তু মানুষ আজকের দিনে অনেক বেশি আপোষ করছে, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতামন্ত্রী প্রত্যেকে। আপনি আপোষ করেন না, এটা কি আপনার চরিত্র? কিন্তু আপনি একজন অত্যন্ত বড় আইনজীবী, সেই জায়গা থেকে আপনার আপোষের প্রয়োজন পড়ে না, শুধুই কি তাই, না আপনার চরিত্রের কারণেই আপনি আপোষ পছন্দ করেন না? হ্যাঁ, এটা বদ চরিত্র বোধ হয়। তাই আপনার কাছে কোনোদিন আপোষের প্রস্তাব এসেছে? না, আমাকে কেউ ওইরকম সাহস দেখায় না। একদল মানুষ যারা আপনাকে ভালোবাসে, তারা আগামী দিনে আপনাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চায়। সে তাদের কথা তারা বলছেন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, করা উচিত না। কিন্তু আজকের দিনে মনে হয় যে বাংলার একজন সত্যিকারের নেতা দরকার। সে বাংলার মানুষ ঠিক করবেন, আমি কি করে বলি? আমি কি ঠিক করার ঠিকাদার? বিচারকের আসনে কেন আপনাকে দেখা গেল না কোনোদিন? না, আমি তো বিচারক হিসেবে আমি নিযুক্ত হয়েছিলাম বহুদিন আগে, আচ্ছা, 94 সালে, কিন্তু আমি সেই পদ তখন গ্রহণ করিনি। তার কারণ, তাৎক্ষণিক কারণ ছিল যে সে সময়ে যারা বিচারপতি নিযুক্ত হচ্ছিলেন তাদের অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল, এটা একটা কারণ। আরেকটা কারণ ছিল যে বিচারপতি হলে হ্যাঁ, ব্যক্তিগত সুযোগ সুবিধে, আরাম, জীবন অনেক আছে, কিন্তু যদি সমাজের জন্য দীর্ঘ লড়াই করতে হয় তাহলে পেশায় থেকে লড়াই করা ভালো। সেটা অবশ্য বলেছিলেন জ্যোতি বসু মশাই, যে তোমার যদি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবো তাহলে বিচারপতি তুমি নিযুক্ত হয়েছো, নিয়ে নাও। আর যদি মনে করো না, ভবিষ্যতে সাধারণ মানুষের হয়ে লড়াই করবে, তাহলে নিও না। এই জন্যই নিই। ফিজিক্সের ছাত্র ছিলেন, সেখান থেকে আপনি হলেন আইনজীবী। এই যে বিজ্ঞান থেকে আইনের পথে যাত্রা, এটার কারণ? আইনটা একটা বিজ্ঞান, আইনটা একটা বিজ্ঞান, মানব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। স্যার আশুতোষ বলেছিলেন যে ল ইজ এ সায়েন্স ইন ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম। স্যার আশুতোষ মতো অত বড় অঙ্কের পণ্ডিত তো হয়নি চট করে, সুতরাং ভালো আর কি। কিভাবে হয়েছিল জার্নিটা? না, এটা বলতে পারেন খানিকটা অদ্ভুত ব্যাপার আর কি। তখন এমএসসি সীমিত সংখ্যা ছিল, অত ভালো নম্বর পাইনি যে সরাসরি ভর্তি হতে পারবো।
তো আমাদের কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি খুব স্নেহ করতেন আমাকে। তিনি বললেন দেখি আমি কি করতে পারি। তারপর সহমতি হলো না। তখন আমার এক মাস্টারমশাই দিন পথে দেখা, কি করছিস? আমি বললাম, স্যার এখন কিছু ঠিক করি। বলে তুই লয়ে ভর্তি হ, তুই কোথাও তো টিকতে পারবি না, ল পড় যদি কিছু করতে পারিস। আমার তো স্ট্রাইক করলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করলাম, দেখি পরের দিন লিস্টের নাম বেরিয়ে গেছে, ভর্তি হয়ে গেলাম। তাও একটা মজার গল্প আছে। ভর্তি হলো তখন যে পরিস্থিতি ছিল আমি ব্যাখ্যায় যাব না, ক্লাসও করতে পারিনি। ল কলেজে একজন ক্লার্ক ছিলেন আমাদের, আমরা হারাদা বলে, তিনি কালীঘাটে থাকতেন। তিনি বাড়িতে এসে বললেন যে তুমি কলেজে যেও না। ভীষণ, তখন তো আমি কংগ্রেসীদের, সেই সময় কংগ্রেসীদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিলাম, যে আমি প্রত্যেক মাসে এসে কলেজের ফিসটা নিয়ে যাব আর পার্সেন্টেজ করে দেবো, তোমার যেতে হবে না। তা আমি নিজে টিউশন করে করতাম, প্রতি মাসে ফিসটা দিয়ে দিতাম। তারপরে প্রথম বছর পরীক্ষা দিলাম না, কেন যেভাবে পরীক্ষা হতো না আমার দ্বারা হবে না। কিভাবে হতো? সে আর না বলাই ভালো সে সময়। তা পরের বছর পরীক্ষার আগে আমার দুই বন্ধু, তারা কিছুদিন আমার এই কলেজে দেখেছিলেন, এসে বললেন তুমি পরীক্ষা দাও না, আমরাও দেবো এবার। তারাও সে বছর দেয়নি, যে আমরা আমাদের মতো করে পড়াশোনার পরীক্ষা দেবো। আরে হ্যাঁ, তো ভালো প্রস্তাব। তারপর পরীক্ষা দিলাম। আমার পরীক্ষা দেওয়ার লক্ষ্যই থাকে পাশ করা, কারণ ল একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। পাস টাস করে গেলাম, তারপরে প্রফেশনে জয়েন করলাম। সব থেকে বড় কঠিন চ্যালেঞ্জটা কি ছিল জয়েন করার পরে? আমার তো কোনো পরিচিতি নেই, কিছু না, আমি তো নো হোয়ার। আমি আপনার পরিবারে কেউ নেই কোথাও, আমাদের বলতে পারেন ফার্স্ট জেনারেশন এডুকেশন। আমাকে প্রথম, তখন ওই এলাকার কাউন্সিলর ছিলেন অশোক বসু, তিনি আমার সঙ্গে ভোপাল থেকে, তিনি আমাকে একজন, আর নাম করব না, পরিচিত আইনজীবীর কাছে নিয়ে গেলেন, সিনিয়র। তিনি বললেন যে ও ঠিক আছে, তুমি আপাতত স্টেনোগ্রাফিটা শেখো, আমার স্টেনোগ্রাফারের কাজ করবে বছর 4-5, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করবে। আমি ভর্তি হয়ে গেলাম। আমাদের পূর্ণশ্রীনার মোড়ে একটা কমার্শিয়াল কলেজ ছিল। প্রথম দিন গিয়ে আমি বুঝলাম এই আমার কাজ না, আর গেলাম না। তারপরে লড়াই করছি, ঘুরে বেড়াচ্ছি। গণেশ ঘোষ মশাই, সেই চট্টগ্রাম বিদ্রোহের নায়ক, তিনি বললেন কী করো, প্র্যাকটিস করো। বললাম কী করে করবো, একটা সিনিয়র। উনি আমাকে নিয়ে গেলেন অরুণ প্রকাশ চ্যাটার্জির বাড়িতে। তো উনি নিয়ে গেছেন, তো অরুণ প্রকাশ চ্যাটার্জি মশাই সেটা না করতে পারলেন না, ওকে তো না করা যায় না। বললেন এসো দেখা যাবে। আমি কিছু শেখাতে পারবো না, শিখে নিতে হবে। ঠিকই বলেছিলেন। তারপর তো বিভিন্ন যাত্রা শুরু, অনেক কিছু ঘটনা আছে। যাই হোক, চলে গেলাম, চললো। ছেলেবেলা কেমনভাবে কেটেছে? ছেলেবেলা যেমন কাটে, কালীঘাটে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যেমন কাটে। কালীঘাটে আপনি বড় হয়েছেন? হ্যাঁ। আপনার জন্ম কালীঘাটে? জন্ম কালীঘাটে, বড় হওয়া কালীঘাটে। কালীঘাটের মোড়ে একটা হোটেল ছিল, কৈলাস হিন্দু হোটেল, তার ছাদের উপরে একটা টালির চালের বেড়া দেওয়া ঘর, সেখানে আমরা জন্মেছি, ওখানে থেকেছি, ওখানে বড় হয়েছি। তারপর কাছেই বাবা 2 কামরার একটা ফ্ল্যাটে, 10x10 সব মনে আছে, এক 2 কামরার ফ্ল্যাটে, ওখানে চলে এলাম। তারপর সেখানেই বড় হওয়া, যুদ্ধ করাই। ওই কালীঘাটের ওইখান থেকে দাঁড়িয়ে আজকে এই জায়গায় যে আসা, এটা একটা অনুপ্রেরণা আমাদের প্রত্যেকের কাছে, আপনার এই জার্নিটা। আপনি আমাদের যুব সমাজকে কি বলবেন? আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যে নিছক ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। কঠিন লড়াই হলেও কিন্তু লক্ষ্য সামনে ঠিক থাকলে পরে এগিয়ে যাওয়া যায়, জয়ী হওয়া যায়। এটা আমি এটুকু প্রত্যয় নিয়ে বলতে পারি অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। রাজনীতিতে এলেন কিভাবে? সেটাও খানিকটা বলা যেতে পারে ওই অল্প বয়সের উত্তেজনা। এমনি রাজনীতি কত কথা হতো, গল্প টল্প হতো, শুনতাম। আমাদের এলাকাটা পুরোপুরি কংগ্রেস অধ্যুষিত ছিল,
যা হয় ওদিকতে। তা হঠাৎ যুক্তফ্রন্ট সরকার হলো, সেটাকে অ্যাসেম্বলি এই রাজভবনের ধরমবীর ফেলে দিলেন। তখন তো উত্তেজনা হচ্ছে কীভাবে রাজভবনে গিয়ে একটা সরকারকে ফেলে দিলে কি। আমি বাড়ি থেকে টুক করে, তখন ট্রাম ছিল, ট্রামে করে চলে গেলাম, আমাদের কালীঘাটের পাশে ট্রাম যেত, চারপাশে ঘুরে টুরে এলাম, কী বোঝা যায় না কিছু, চলে এলাম। তারপরে প্রচণ্ড বিক্ষোভ হতে শুরু করলো, সেই বিক্ষোভে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আচ্ছা। তখন এসপ্ল্যানেড ইস্টে বিক্ষোভ জমায়েত হতো, প্রচণ্ড পুলিশ লাঠি পেটা করলো ছাত্রদের। তা ঘটনাচক্রে আমি লাঠির বাড়ি খাইনি, বাড়ি খেলে হয়তো মরেই যেতাম। তো সে জ্যোতিষীমার পাশে একটা চার্চ আছে দেখবেন, সেই চার্চের ভেতরে আমি ঢুকিয়েছিলাম, সেখান থেকে ধরে নিয়ে যায় লালবাজারে। খুব মজার কথা, লালবাজারে নিয়ে গেছি, তখন যিনি ডিসি হেডকোয়ার্টার ছিলেন, আমার নামটা মনে নেই, তিনি আমাকে দেখে বললেন অফিসারদের, কি এটা বাচ্চাটাকে ধরে নিয়ে এসছো, তোমাদের বুদ্ধিশুদ্ধি নেই, কোথায় থাকো? বললাম যে তোমার বাবাকে খবর দিচ্ছি, নিয়ে যাবে দেশে। কোন ক্লাসে পড়ো? কিন্তু খুব ইগোই লেগে গেল, ক্লাসে পড়ি না, আমি কলেজে পড়ি। ব্যাস, কলেজে পড়ো, ঠিক আছে, কোন কলেজে পড়ো, কেন এসেছিলে, উনি জিজ্ঞাসাবাদ করলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরের দিন ব্যাংশাল কোর্টে তোলা হলো, যত লোককে অ্যারেস্ট করা হয়েছিল যা করছে, ম্যাজিস্ট্রেট বেল করছেন, আমার নামটা যে এলো, কাস্টাডি। চলে গেলাম কাশিতে, ভ্যাঁ করে কেঁদে ফেললাম লালবাজারের সেন্ট্রাল লকআপে। ব্যাস, তারপর থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লাম। আক্রমণের শিকার হয়েছিলেন? বহুবার। প্রাণ সংশয় হয়েছিল? বহুবার। তাও ভয় পাননি? আজকের দিনেও তো আপনার কোনো সিকিউরিটি বলতে যেটা বোঝায় আমরা দেখি না, অবাধিত দ্বার আমাদের, এই জায়গা থেকে আপনার ভয় করে না? মানুষ একবার মরে, আমি এটা খুব বিশ্বাস করি। সেই জায়গা থেকে মানে আপনি মনে করেন যে এই যে এত সরকারের বিরুদ্ধে আপনি এত মামলা করেন, এত বিভিন্ন বিষয় নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আপনার ক্ষেত্রে বা আপনার যে কোর্টের যে চেম্বার, সেখানেও তো অনেকবার আমরা জানি যে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল, বিভিন্ন রকমের আক্রমণমূলক পরিস্থিতি, তো তারপরেও আপনি এতটা নিরুত্তাপ থাকেন কী করে? ওই যে বলি, আমি বুঝি আমি যা করি ব্যক্তিগত ধান্দায় করি না, এইটা থেকেই হয়। ব্যক্তিগত জীবনে আপনি নাটক ভালোবাসেন? না, সে তো বটেই, নাটক, কবিতা, পাঠ টাট এসব করতে ভালোবাসি, করেছিও, অনেক ক্যাসেটও হয়েছিল। সাম্প্রতিককালে কিছুদিন আগে আমি আর পবিত্র সরকার মশাই শ্রুতি নাটক করলাম, এগুলো করতে ভালো লাগে। রাজনৈতিক জীবনে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন, ব্যক্তিগত অভিব্যক্তি কি তাদের নিয়ে? না, দুজনেই বিশাল ব্যক্তিত্ব। জ্যোতিবাবুর সঙ্গে তো অত ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ছিল না, কিন্তু বুদ্ধদেবের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম যুব আন্দোলনকে কেন্দ্র করে। দুজনেই খুবই অত্যন্ত সৎ প্রাজ্ঞ মানুষ। মুখ্যমন্ত্রী হিসাবে যদি দুজনের মধ্যে আপনাকে কাউকে বেছে নিতে বলা হয়, আপনি কাকে বাছবেন? না, এভাবে না বাছা যায় না, সময়টা ধরুন, জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা সময় পশ্চিমবঙ্গের ওই কঠিন অবস্থা থেকে তাকে টেনে নিয়ে এসে উত্তরণ করা, এবং বুদ্ধদেব যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন অনেকটা পথ পরিক্রমা হয়ে গিয়েছে। সেখান থেকে তিনি যাত্রা শুরু করেছেন, তিনি ভেবেছিলেন পশ্চিমবঙ্গকে শিল্পে আরও উন্নত করবেন, যদিও শিল্পের ভাবনা জ্যোতিবাবুই শুরু করেছিলেন। হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং পশ্চিমবঙ্গে বিদ্যুৎ শিল্প, যে পশ্চিমবঙ্গ একসময় প্রকৃতপক্ষে অন্ধকারে ছিল, সেই অন্ধকার কাটিয়ে পশ্চিমবঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের যে কৃতিত্বতে জ্যোতিবাবুর আমলে, এবং তিনি নতুন শিল্পনীতি চালু করেছিলেন। বুদ্ধদা চেষ্টা করেছিলেন আধুনিক অটোমোবাইল শিল্প যদি হয় তাতে আরও বিকাশ ঘটবে। চিন্তাভাবনার দিক থেকে দুজনই একই রকম ছিলেন। তা যদি বুদ্ধদার যে আরেকটা গুণ ছিল, সেটা জ্যোতিবাবুর আমি জানা ছিল না, আমার দেখিও নি। বুদ্ধদার একটা খুব ভালো সাংস্কৃতিক দিক ছিল, উনি ভালো ফিল্ম দেখতে পারতেন। উনি যখন ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় হতো, কত ভালো ভালো ছবি এনেছেন।
লিখতে পারতেন, ভালো কবিতা পাঠ করতে পারতেন। আপনি ব্রাহ্মণ সন্তান হয়েও গোমাংস ভক্ষণ করেছিলেন, সেটা নিয়ে যথেষ্টই বিতর্ক হয়েছিল এক সময়। তো ব্যক্তিগতভাবে মানে আপনার যারা পরিবার বা পরিবারের কাছের মানুষ, তারা আপনাকে নিয়ে কিছু বলেনি কখনো? করি না, কেন বলবে? প্রথম কথা হচ্ছে যে ওটা একটা প্রতিবাদী অনুষ্ঠান ছিল। যারা এটা বলেন আমি তাদের বলি, তারা কিন্তু মনে প্রাণে একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাকে সমর্থন করেন। যারা আমার ওই গোমাংস খেয়ে প্রতিবাদটাকে নিন্দা করছেন, তারা প্রকৃতপক্ষে কিন্তু একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাকে সমর্থন করছেন। এটা আমার ইকুয়েশন। আর আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে হচ্ছে যে গোমাংস খাওয়া কখনই নিষিদ্ধ ছিল না। নিষিদ্ধ পরবর্তীকালে ব্রাহ্মণেরা তাদের নিজস্ব উচ্চবর্ণের প্রভাব প্রতিষ্ঠা করবার জন্যেই গোমাংসটা বারণ করেছিলেন। তার কারণ তখন এই যে আপনাদের আমরা যেটা বলি কৃষি সভ্যতার বিকাশ ঘটছে, তো চাষবাসের জন্য গরুর দরকার ছিল, গরু হাল বলদ চাষ করতো, সেই জন্য তারা একটা বিধিনিষেধ আরোপ করেছিলেন। আর খাদ্যের সঙ্গে ধর্মের কী সম্পর্ক আমি জানি না। আরও মজার কথা কি জানেন, ওই ঘটনা হয়েছিল, এত যে বিতর্ক হবে তা তো আমার জানা ছিল না। কিন্তু পরের দিনই আমাকে একজন ভদ্রমহিলা ফোন করলেন। তিনি আমাকে চেনেন না, আমার প্রত্যেকে ফোন নাম্বার পেয়েছেন। শ্রীরামপুরের এক স্কুলের শিক্ষিকা, নামটা আজও মনে আছে, জানি না মীরাদি বেঁচে আছেন কিনা, বেঁচে থাকতে শুনবেন। তিনি আমাকে ফোন করে বললেন, ভাই বিকাশ, ঠিক এরা বলতেন, তুমি ঠিক কাজ করেছো, আমি তোমাকে স্বাস্থ্যের সমর্থনে তথ্য দেব, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি জবাব দিও, আমি তোমাকে মদত দেব। এবং বললেন মহাভারতের অনুশাসন পর্বটা তুমি সবার সামনে তুলে ধরবে। দেখুন, একেবারেই মানুষ যারা চিন্তা ভাবনা করেন, লেখাপড়া করেন, তারাই তো আমার সমর্থনে গিয়ে এসেছেন। একদম। আর যারা আমার সমালোচনা করেন তাদের বলি তাদের লেখাপড়া করেন না। আপনি ভগবানে বিশ্বাস করেন? একদমই না। কিন্তু কোনো একটা সর্বোত্তম শক্তি সেটা তো আমাদের চালাচ্ছে বলে এমনটাই ধরে নেওয়া হয়। চালিয়ে দেওয়া হয়েছে এই কথাটা আমাদের শেখানো হয়েছে। ছেলেবেলাকে জুজুর ভয় দেখায়, এটা আপনার মা নিশ্চয়ই আপনাকে ছেলেবেলায় জুজুর ভয় দেখাতেন, বা আপনি আপনার মেয়েকে দেখান, এই হচ্ছে জুজুর ভয়। আমি কোনো ঘটনায় ব্যাখ্যা করতে পারছি না, আমি তার বাস্তবসম্মত যুক্তি দিতে পারছি না, তখন ও আছে, সে কই। বিবাহিত জীবন অর্থাৎ বৌদির সঙ্গে যোগাযোগ বা পরিচয়, সেটা কি কালীঘাটেই হয়েছিল? একদম আমার পাশের বাড়িতে। কালীঘাটে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন? আমি যখন রাজনীতি করেছি ছাত্রজীবন, তখন খুব একটা আমি দেখিনি। পরবর্তীকালে ওই জয়প্রকাশের ঘটনার পর থেকে তিনি নাকি খুব বিখ্যাত হয়েছেন শুনেছি। একেবারে সামনাসামনি কোনোদিন দেখা হয়েছে? না, তা হয়নি। একেবারে। আপনার সন্তান, তিনিও যথেষ্ট একটা স্কলার ছেলে, তো তার সম্পর্কে আমরা অনেকেই আমাদের প্রশ্ন করে, জানতে চান আপনার ছেলের সম্পর্কে, কিন্তু আমরা সঠিক তথ্যটা জানি না, তাই দিতে পারি। কি জানতে? আমার ছেলে খুবই কৃতি ছাত্র। সে এখন সাংহাই ইউনিভার্সিটিতে ইতিহাসের অধ্যাপনা করেন, পোস্ট ডকও করছেন। সে আরও এক ধাপ এগিয়ে আমার থেকে। আচ্ছা। সে যখন পড়াশোনা করেছে, শিখছে, সে আমাকে অভিযোগ করলো, তুমি একটা বৈদিক নাম কেন রেখেছো আমার জন্য? কি নাম? ঋত্বিক। আচ্ছা। তো আমি তাকে আমার মতো করে ব্যাখ্যা দিয়েছি। সে তার পদবি থেকে ভট্টাচার্যটা বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা। বলছে এটা একটা ব্রাহ্মণ্যবাদের প্রতীক। বাহ। সে যখন এখান থেকে পাশ করে, যাদবপুর থেকে পাশ করে প্রিন্সটন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছেন। পিএইচডি করে এসে প্রথম কাজ হচ্ছে ওই ভট্টাচার্য বাদ দেওয়া। ঋত্বিক রঞ্জন হিসেবে তা এখনও সে স্কলারলি নোন অ্যাজ ঋত্বিক রঞ্জন। আপনার যে এত বিস্তৃত কর্মকাণ্ড, আপনি বাড়িতে সময় দিতে পারেন? এটাই তো একমাত্র অভিযোগ আমার বিরুদ্ধে। আজকেই তো সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন তো প্রায় ওপরে উঠতে পারিনি।
আমার স্ত্রী ঠাট্টা করে বলেন, তুমি তো বাড়ির পেইং গেস্ট। বৌদিকে আমরা কখনো সামনাসামনি কাছ ও- থেকে দেখি না। ও বৌদিকে একদম রাজনীতি বা এই সমস্ত হ্যাঁ, মধ্যে না, ও থাকতে পছন্দ করে সমর্থন না? করে, কিন্তু ও কোনো জনসমক্ষে চট করে আসতে চায় না। একটা প্রশ্ন হচ্ছে যে বামেদের এই যে পতন হলো, এটার জন্য কোন কারণটা ঠিক দায়ী ছিল বলে আপনার মনে হয়? পতনের জন্য অনেক কারণ আছে। প্রথম কারণ যে প্রতিক্রিয়া শক্তি যে এত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, তাকে রাজনৈতিক দিক থেকে মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা ছিল। প্রশাসনিক দিক থেকে বুদ্ধদার উদারতা প্রতিক্রিয়া শক্তিকে সাহায্য করেছে। যখন ওই রকম তিনি রাস্তা টাস্তা আটকে আছেন, তখন দায়িত্বপ্রাপ্ত বহু আইপিএস অফিসার্স, তাদের আমরা টাল্লা করতাম, তারা আমার সঙ্গে দেখা করে বল যে আপনি সিএমকে বলুন ব্যাপারটা ছেড়ে দিতে আমাদের ওপর, আমরা ঠিক সামলে নেব। আমি গিয়ে বুদ্ধদাকে বললাম, বুদ্ধদা বলল না না, এটা কী বলছো, এটা বিরোধী নেত্রী, ভাবুন ওই লেভেলটা, ওই লেভেলে মমতা জীবনে পৌঁছতে পারবে না, আমার বলারই দরকার নেই। বিরোধী নেত্রী, তিনি আমাকে কথা দিয়েছেন তিনি শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন, তাকে আমি তুলে দেবো প্রশাসন দিয়ে, এখন শান্তিপূর্ণ তো নেই, থাকবে না। তখনও তিনি চেষ্টা করছেন আলোচনা করে প্রজেক্টটাকে ঠিক করা যায় কিনা, এক্সিকিউট করা যায় কিনা। ধ্বংসাত্মক বললাম, যদি সত্যি সত্যি তিনি কৃষকের উন্নতির জন্য করতেন, তাহলে হয়তো তিনি আরও বড় ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের পুনর্বাসনের অন্য কোথাও ব্যবস্থা করতেন, তা না, উনি একেবারে পশ্চিমবঙ্গের ধ্বংস করার জন্যেই আন্দোলনটা করেছিলেন। কিন্তু আজকের দিনে বাম দল তাদের যে বিভিন্ন নীতি বা মডেল, সেখানে কি আপডেট করতে পারছে না? নতুন কোনো যারা তৈরি হচ্ছে বা যে সংগঠনটা আরও প্রয়োজন, কারণ একটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে সংগঠনের মধ্যে তৃণমূল স্তরে যে পৌঁছাবার যে জায়গাটা, লোকের অভাব দেখা দিচ্ছে, এটা কি সত্যি? ওমা, লোকের অভাব কোথায়? তরুণ ঝাঁকে ঝাঁকে তরুণ আসছে। ভাবুন তো আপনি সে কোভিডের দিনগুলো, একেবারেই কারা বাচ্চা বাচ্চা ছেলে, রেড ভলেন্টিয়ার্সরা। সুতরাং তরুণরা আসছে, তরুণরা থাকছে, এবং তারাই লড়াই করছে, সেজন্য ওরা আতঙ্কিত হচ্ছে। কিন্তু প্রতিকুর রহমান চলে যাবার পর একটা প্রশ্ন উঠেছে যে দলের ভেতরে আপনারা যারা সিনিয়র, আপনারা জুনিয়রদের কথা শোনেন না? একজন অধঃপতিত মানুষের কথা বলে আলোচনা করাটা দরকার নেই। সব শেষে, একদম শেষ প্রান্তে চলে এসেছি, কেন্দ্র রাজ্যের সম্পর্ক নিয়ে আসবো। একাধিকবার সেটিং নিয়ে প্রশ্ন উঠছে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তারা আসছেন, ব্রিগেডে মিছিল করছেন, একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য করছেন। সাধারণ যারা বিজেপি নেতা, একদম যারা তৃণমূল স্তরের নেতা, তারা আক্রান্ত হচ্ছে, রক্তপাত হচ্ছে। কিন্তু তৃণমূল স্তরে রক্তপাত হবে, কিন্তু মুখোশের আড়ালে রক্তপাত নয়। এত বড় সেটিং মিটিয়ে নেবেন, আমি তো অত দরকার নেই তোমাদের। আরএসএস এবং বিজেপি তাদের রাজনৈতিক কর্মসূচি, তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি, কোথায় পার্থক্য এখান থেকে ধরতে হবে। একই রাজনৈতিক কর্মসূচি রূপায়িত হচ্ছে, এত বিরোধিতা কেন দেখছেন? ভাবছি এই বিরোধী পরিসর, এই যে এত লোকের ক্ষোভ ভাবছে, এই বিরোধী পরিসরে যদি বামেদের উত্থান হয়, তাই সাধারণ মানুষের কাছে এটা হাজির করা, দেখো আমরা কিন্তু বিরোধী, সেই জন্যই এটা, আর কিছুই না। কিন্তু মুখোশের আড়ালে লড়াই। এই আরএসএস শক্তি আগামী দিনে যদি এইভাবে বিস্তার করে, তাহলে বাংলায় তো অস্থিরতা চলতেই থাকবে। বাংলা কি ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে কিনা প্রশ্ন উঠে যাচ্ছে। যেভাবে আরএসএস মানুষের মধ্যে বিভাজন করছেন, ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে কিনা এ নিয়ে আমি চিন্তিত। দেশ বিভাজিত হয়েছিল আরএসএস মুসলিম লীগের পারস্পরিক বিরোধের মূল কারণে। আজকে এই দলিত সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, ভারতবর্ষের মানুষকে এক জায়গায় থাকবে কিনা এই নিয়ে তো শঙ্কা হচ্ছে আমার মনে। সামনে নির্বাচন আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, কারণ আমরা দেখছি একদিকে সিপিআইএম, অন্যদিকে দেখতে পাচ্ছি যে
হুমায়ুন কবিরের একটা পার্টি, অন্যদিকে রয়েছে আইএসএফ, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তো তারা রয়েছে। এই যে পুরো এতগুলো দল, আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক দলের এই যে নতুন যে হুমায়ুন কবিরের দল আসা বা আইএসএফ, এদের অবস্থানে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এটা তো খুব পরিকল্পনা করে হয়, কিন্তু যে হুমায়ুন কবির পরশুদিন তৃণমূলে ছিলেন, কালকে বিজেপিতে গেছেন, বিজেপি তৃণমূল উভয়ের সঙ্গে সখ্যতার সূত্রটা জানা আছে। আজকে তিনি হঠাৎ একটা করে দল তৈরি করলেন মসজিদ নির্মাণকে ভিত্তি করে। এটা হচ্ছে উগ্র মৌলবাদী চিন্তা। এতে লাভ হয় কার? যারা হিন্দুত্ব, উগ্রবাদী হিন্দুত্বকে লালন পালন করে। তাহলে মানুষের মধ্যে বিভাজন তত্ত্বটা থেকে গেল। এই বিভাজনের ফলে মূল যে লড়াইয়ের শক্তি সেটা দুর্বল হচ্ছে। এটাই ওদের কৌশল, আর কিছু না। একদম। দাদা, তাহলে ভোট বাক্সে 2026-এর নির্বাচনে নতুন করে কোনো কি পরিবর্তন আসতে পারে? আমি আগাম ভবিষ্যৎবাণী এইসব নিয়ে করা সম্ভব না, করা উচিত না, এবং আমি এই নিয়ে খুব ভাবিত নই ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে দীর্ঘ লড়াইটাকে যদি আমরা জারি রাখতে পারি, সমাজটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের মধ্যে ঐক্যটা টিকিয়ে রাখতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটা হচ্ছে বামপন্থীদের মূল কাজ। সেই কাজটা করতে করতে ক্ষমতায় আসবে কি আসবে না সেটা দ্বিতীয় পর্যায়ের কাজ। কিন্তু বর্তমানে বাংলায় যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অপশাসন, এই মুহূর্তে যদি পরিবর্তন না আসে তাহলে আরো তো অন্ধকার। বাংলার মানুষকে বুঝতে হবে এই অন্ধকার থেকে বিস্ফোরণের আলো হতে পারে। আপনি আপনার কথাতে বারবার একটা কথা বলেছেন যে যদি মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, তাহলে কি ভোটটাই ঠিকভাবে হয় না? হয় না তো। আপনি ভোটের দিন আমার সঙ্গে ঘুরবেন তো, আমি আপনাকে দেখিয়ে দেবো। যখন, যেহেতু আমি আমার এই পোড়া মুখটা সবাই চেনে, তাই আমি গেলে এই নিজে ঠিক হয়ে যাও, আবার বলে চলে যাবে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর। এটা হচ্ছে অবস্থা। রাজনীতি না আইন, কোনটা আপনাকে বেশি টানে? দুটোই সমানভাবে। বাংলা রাজনীতিতে সব থেকে বড় সমস্যা এক কথায় দুর্নীতি এবং ধর্মের সঙ্গে রাজনীতির খিচুড়ি। আপনার সব থেকে বড় রাজনৈতিক অনুপ্রেরণা? আমার সবচেয়ে বড় রাজনৈতিক অনুপ্রেরণা হচ্ছেন গণেশ ঘোষ। একজন ভালো রাজনীতিবিদের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ কি? সৎ থাকা এবং আদর্শের প্রতি নিষ্ঠা রেখে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করা। যদি আইনজীবী না হতেন তাহলে কি হতেন? আমি তো শিক্ষকতা করতাম। আপনার জীবনের কঠিন মামলা কোনটা ছিল? ও বাবা, তো অনেকগুলো মামলায় কঠিন। অনেক মামলায় আছে যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে কঠিন, অনেক মামলা হয়েছে সাধারণ জনসাধারণের স্বার্থের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন। আমি বলতেই পারি, ধরুন সারদা মামলা, নারদা মামলা, দুর্নীতির মামলায় প্রবল কঠিন মামলা। আর সাংবিধানিক দিক থেকে বিচার করলে পরে পার্লামেন্টারি সেক্রেটারি তৈরি করেছিলেন মমতা, সেটাকে খারিজ করে দেওয়া, কোঅপারেটিভ আইন সংশোধন করেছিলেন, সেটাকে খারিজ করে দেওয়া, এগুলো সাংবিধানিক দিক থেকে গুরুত্বপূর্ণ মামলা কক্ষে। এবং সাম্প্রতিককালে একটা অত্যন্ত ক্রিমিনাল মামলা হয়েছে, খুব আনন্দ পেয়েছি। লোয়ার কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল, হাইকোর্টে এসে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। আর যখন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলাম, তখন সেখানে একটা মারাত্মক খারাপ মামলা, একটি আদিবাসী মেয়েকে সেখানকার ওদের সুপারিনটেন্ডেন্ট ধর্ষণ করে তাকে সন্তান সম্ভবা করে দিয়ে প্রচার করে দিয়েছিল যে ওটা নাকি ওর বাবা করেছে। আচ্ছা। এমনকি দুটো ডিএনএ রিপোর্ট পর্যন্ত তিনি ম্যানেজ করতে পেরেছিলেন। সেই মামলায় সাজা পাইয়ে দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ মামলা। কোর্টরুম বেশি কঠিন না রাজনৈতিক মঞ্চ বেশি কঠিন? না, কোর্টরুমে তো যুক্তির লড়াই হয়, সেটা উপভোগ্য। রাজনৈতিক মঞ্চে তো সাধারণভাবে যুক্তির লড়াই হয় না, খেউর হয়, সেটা বাঞ্ছনীয় নয়।
বাম রাজনীতি আজও প্রাসঙ্গিক, না নতুন কোনো ভাষা বা আপডেট দরকার? বাম রাজনীতিতে একমাত্র যা প্রাসঙ্গিক। একটা শব্দে বলুন বাংলার ভবিষ্যৎ। বাংলার ভবিষ্যৎ অন্ধকার, যদি না এই রাজ্যপাট পরিবর্তন হয়। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, এর আগে যখন বিভিন্ন ইন্টারভিউতে আমি আপনাকে প্রশ্ন করি, তাদের একটা অভিযোগ আছে আমার বিরুদ্ধে, খুব মারাত্মক অভিযোগ। কি জানেন? তারা আমাকে বলে যে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো এত বড় একজন মানুষকে স্যার না বলে দাদা বলেন কেন? এবার কি? তো আজকে যদি আমি সেক্ষেত্রে কোনো ভুল করে থাকি, না, না। আপনি আমাকে মার্জনা করবেন। এতে কোনো ভুল নাকি? আর দাদা বলাটা তো আমার কাছে মনে হয় অনেক বেশি আন্তরিক। একেবারেই। তো আমি যদি অনেক ধন্যবাদ দাদা আপনার এই কথার জন্য। তো আজকে আমার দর্শক বন্ধুরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, পডকাস্ট উইথ সাথী, আমি আমার সাধ্যমতো কিছু প্রশ্ন নিয়ে এলাম দাদার কাছে। দাদা আমাকে এতটা সময় দিয়েছেন, তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর বাকিটা নির্বাচন বলবে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।